আসসালামু আলাইকুম। আমরা যখন অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল পড়তে যাই তখন আমরা দুইটা শব্দ দেখি, একটা হইলো জনপদ আর একটা হইলো রাজ্য। রাজ্যের সাথে অনেকগুলো শব্দ ইউজ করা হয়, রাজ্য, তারপরে স্বাধীন রাজ্য, অঙ্গরাজ্য, অনেক কিছু ইউজ করা হয়, তারপরে প্রদেশও বলা হয়। যাই হোক, মোটামুটি সবকিছু সেমই বোঝানো হয়, প্রদেশটা আসছে অ্যাকচুয়ালি প্রশাসনিক ইউনিটকে বোঝানোর জন্য। তো যাই হোক, ওইগুলো আলোচনা আমাদের নেক্সট ইনশাল্লাহ আমরা কোনো একটা সময় করব। এখন আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গলের রাজ্য বলতে যেটা বোঝানো হয় এটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করতে চাই। আমরা আপাতত এটা নিয়ে আলোচনা করতে চাই। আর একটা হলো জনপদ। দেখো, জনপদ বলতে কি বোঝানো হয়? জনপদ বলতে কি বোঝানো হয়? এই যে জন, এটা মানে কি? এটা মানে হলো মানুষ, মানে জনগণকে বোঝানো হচ্ছে, জনগণকে বোঝানো হচ্ছে। আর এই পদ দ্বারা পাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মানুষের পদচিহ্ন যেখানে ছিল, এখানে এই জনপদ দ্বারা কি বোঝানো হচ্ছে? এই জনপদ দ্বারা বোঝানো হচ্ছে মানুষ যেখানে বসতি গড়ে তুলেছিল, বসবাস করেছিল। এই অঞ্চলগুলো কোনো অখণ্ড ছিল না, কোনো রাজার অধীনে ছিল না, যার কারণে ঐতিহাসিকরা সেই সময়ে যারা বসবাস করত তাদের এই যে বসতিটাকে তারা কি বলেছে? বলেছে জনপদ, জনপদ হিসেবে অভিহিত করেছে। আমরা দেখতে পাই যে সবকিছু মিলিয়ে আর কি 14 থেকে 16টার মতো আমরা জনপদ খুঁজে পাই আমাদের এই বাংলাতে। এই যে জনপদ, জনপদটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো কোশ্চেন চলে আসতে পারে। বিশেষ করে তোমার এখানে প্রধান কয়টা, বঙ্গ, তারপরে গৌড়, পুন্ড্র, সমতট, হরিকেল, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে। আমি জনপদের ম্যাপ নিয়ে ডিটেলস একদিন আলোচনা করব। আজকে আমরা জনপদ আর রাজ্য নিয়ে জাস্ট আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যেখানে আগে লোকজন বসতি করে তুলেছিল সেটাকে আমরা কি বলতেছি? জনপদ বলতেছি। এটা অখণ্ড না, এটা কোনো রাষ্ট্র না, এখানে কোনো রাজা নেই, এই জন্য আমরা এটাকে কি বলতেছি? এই জন্য আমরা এটাকে বলতেছি জনপদ। ওকে, তারপরে আমরা আরেকটা শব্দের সাথে পরিচিত হই, সেটা কি? সেটা হইলো রাজ্য। রাজ্যটা কি? রাজ্যটা হইলো এখানে অবশ্যই একজন শাসককে থাকতে হবে। সেই শাসক কি করবে? ওই রাজ্যটা পরিচালনা করবে। এই রাজ্য দ্বারাই অ্যাকচুয়ালি স্বাধীন রাজ্যকে বোঝানো হয়। রাজ্য হতে গেলে তাকে অবশ্যই কি হইতে হবে? স্বাধীন হইতে হবে। এটা কিন্তু আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গলের কথা বলতেছি। আমরা একটা এমসিকিউ সলভ করার মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিব এই কথাটা আমি কেন বলতেছি। কারণ একবার একটা কোশ্চিন আসছিল, সেখানে বলেছিল যে বাংলায় কতটি রাজ্য ছিল, বাংলায় কতটি রাজ্য ছিল, বাট কোশ্চিন করার দরকার ছিল এইভাবে যে বাংলায় কতটি স্বাধীন রাজ্য ছিল? দুইটা, যে বঙ্গ ও গৌড়। এটা আমরা দেখতে পাই খ্রিস্টীয় ষষ্ঠ শতকে, খ্রিস্টীয় ষষ্ঠ শতকে যখন গুপ্তদের পতন হয়ে যায় তারপরেই মূলত তারা এখানে আসে। বাট সেখানে জাস্ট রাজ্য উল্লেখ করছে, তার মানে তোমাকে রাজ্য বলতেই বুঝতে হবে যে এখানে স্বাধীন, এখানে স্বাধীন, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে রাজ্য, এই রাজ্যটা কি হবে? অবশ্যই স্বাধীন হবে। এখানে একজন কি থাকবে? শাসক থাকবে, যিনি এই রাজ্যটা পরিচালনা করবে। আমরা দেখতে পাবো এই যে বঙ্গ, বঙ্গ কিন্তু বাংলার সবচেয়ে বড় জনপদ ছিল। বতে বঙ্গ, বতে বড়, সবচেয়ে বড় জনপদ ছিল। এই বঙ্গই কিন্তু এই ষষ্ঠ শতকে কি হয়ে যায়? স্বাধীন রাজ্য হয়ে যায়, স্বাধীন রাজ্য হয়ে যায়। তার স্বাধীন রাজ্য আরেকটা কে ছিল সাথে? আর একটা ছিল হইল গৌড়, গৌড়। আমরা স্বাধীন রাজ্য পড়তে চেয়ে অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গলের 3টা রাজ্য সম্পর্কে জানবো। একটা হইলো বঙ্গ, আর একটা গৌড়, আর একটা হইলো গঙ্গারিডি বা গঙ্গারিডাই। গঙ্গারিডাই যেটা, এটা অনেক আগে, এটা খ্রিস্টপূর্ব 4র্থ শতক, খ্রিস্টপূর্ব 4র্থ শতক, যেই সময়ে আলেকজান্ডার আমাদের এখানে আক্রমণ করেছিল সেই সময়ের কথা এখানে বলা হচ্ছে। চলো আমরা এমসিকিউ সলভ করার মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেই। দেখো, বাংলায় দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব হয় কবে? অথবা বাংলায় কতটি রাজ্য ছিল? দুইটা। স্বাধীন রাজ্যের উদ্ভব হয়েছিল কবে? ষষ্ঠ শতকে উদ্ভব হয়েছিল। বঙ্গ ও গৌড়, বঙ্গ ও গৌড় ছিল দুইটা স্বাধীন রাজ্য, স্বাধীন রাজ্যের উদ্ভব হয়েছিল, স্বাধীন রাজ্য উদ্ভব হয়েছিল, যেখানে গৌড়টাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, যার রাজা ছিল হইল শশাঙ্ক, শশাঙ্ক তার রাজা ছিল। আর এই গৌড় জনপদে কিন্তু আমাদের বাংলার একটা অংশ পড়েছে, এটা হলো চাঁপাই নবাবগঞ্জ। মাঝে মধ্যে কিন্তু কোশ্চেন করা হয়। তোমরা জনপদের কয়েকটা বিষয় ভালোভাবে দেখবা। গৌড়ের অংশ পড়েছে আমাদের চাঁপাই নবাবগঞ্জে এইটা, আর হরিকেল বাংলার পূর্বাংশে, মানে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এই দুইটা থেকে মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে। এই দুইটা একটু তোমরা ভালোভাবে পড়ে নিবা। তো আশা করি বিষয়টা আমাদের ক্লিয়ার।
তারপরে যদি আমরা দেখি এখানে গঙ্গা রিডি বা গঙ্গা রিডাই, দেখো এখান থেকে আমরা কতগুলো আনসার বের করতে পারবো জানো? যখন আমাদের এমসিকিউ সলভিং ক্লাসগুলো হবে তখন তোমরা দেখতে পারবা যে একটা এমসিকিউ থেকে আমরা কত ভাবে আনসার বের করতে পারি, কত কিছু ইনফরমেশন আমরা জানতে পারি এখান থেকে। প্রথমত গঙ্গা রিডি বা গঙ্গা হৃদয় সম্পর্কে জানার উৎস কি, আমরা কই থেকে জানতে পারবো? আমরা কোথা থেকে জানতে পারবো? গ্রিক বিবরণী থেকে আমরা জানতে পারবো। কেন এটা আমরা বলতেছি? কারণ সেই সময় এখানে কারা আক্রমণ করেছিল? আলেকজান্ডার, গ্রিকরা আক্রমণ করেছিল। আলেকজান্ডার কে ছিল? একজন গ্রিক বীর ছিল। আলেকজান্ডার একজন গ্রিক বীর ছিল। আমরা এটা কিভাবে মনে রাখি? স্পা দিয়ে মনে রাখি। এনারা সবাই কিন্তু গ্রিক। সবাই কি? সবাই হলো গ্রিক। সক্রেটিস গ্রিক, যার ছাত্র ছিল প্লেটো। প্লেটো গ্রিক দার্শনিক। সক্রেটিস গ্রিক দার্শনিক। প্লেটোর ছাত্র ছিল অ্যারিস্টটল। অ্যারিস্টটল একজন গ্রিক দার্শনিক। অ্যারিস্টটলের ছাত্র ছিল আলেকজান্ডার, যিনি একজন গ্রিক বীর। এটার সময়কাল কত? খ্রিস্টপূর্ব 4th শতকে। খ্রিস্টপূর্ব 4th শতকে। আশা করি আমাদের বিষয়টা ক্লিয়ার। তাহলে এখান থেকে কয়েকটা কোশ্চেন। গঙ্গা রিডি বা গঙ্গা রিডাই রাজ্যের অস্তিত্বকাল, সময়টা কত? খ্রিস্টপূর্ব 4th শতক। কে সময় আক্রমণ করেছিল? আলেকজান্ডার। জানার উৎস কি? গ্রিক বিবরণী। আশা করি বিষয়টা ক্লিয়ার, আমরা অনেক কিছু এখান থেকে জানতে পেরেছি। ওকে, আমরা যদি নেক্সট দেখি, ওয়েট আমাদের ব্যাচ সংক্রান্ত একটু কথা বলে নেই তোমাদের সাথে। এই যে আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা এটা সকলেই জানো, আমাদের প্রত্যেকটা ভিডিওতেই দেখতেছো। তো তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করেছো, তোমাদের জন্য আমাদের কিছু কথা। দেখো, সেকেন্ড টাইম তো বিভিন্ন জায়গায় প্রিপারেশন নিয়েছো, বিভিন্ন ভাবে নিয়েছো। জাস্ট আমাদের সাথে এখনই শুরু করতে বলতেছি না, তুমি জাস্ট আমাদের পরিকল্পনাগুলো একটু দেখো। আমাদের কোর্সে কি কি থাকতেছে? প্রথমত আমাদের কোর্সে 3টা প্রিমিয়াম বই থাকবে, যে বইগুলো থেকে তোমাদের সুন্দর করে পড়ানো হবে। এখান থেকে তোমাদের এক্সারসাইজ থাকবে, সবকিছু থাকবে। ওকে, দেন এখানে কি থাকতেছে? মেন্টরিং সুযোগ সুবিধা থাকতেছে। তুমি একটা এমসিকিউ পড়তে যে তোমার প্রবলেম হয়েছে, তুমি অন্যান্য কোচিং এ মেন্টরকে খুঁজেই পাবা না আনসার এটা করার জন্য, বাট আমাদের এখানে তুমি সেই সুযোগ সুবিধাটা ইজিলি পেয়ে যাবা। এমসিকিউ একটা প্রবলেমে পড়েছো, সেটা তুমি সলভ করতে যে যদি 10-15 মিনিট নষ্ট করে ফেলো তাহলে তো হবে না, তাই না? তোমাকে কি করতে হবে? ওইটা মেন্টরকে দিতে হবে, মেন্টর এটা সুন্দর করে তোমাকে সলভ করে দেবে। আবার প্রত্যেকটা কোশ্চেন না যেটা তোমার একেবারে প্রবলেম, এইরকম কোশ্চেন আর কি। আর যদি প্রত্যেকটা এরকম করতে চাও তাহলে তুমি তোমার নিজের ক্ষতি করে ফেলবা। ওকে, তারপর কি কি থাকতেছে? বাংলা, ইংরেজি, তারপরে তোমার জিকে, ইংলিশ জিকে, তারপরে মৌলিক জিকে, তারপরে আইকিউ, আইসিটি, ম্যাথ, ইকোনমিক্স, সব কিছুর উপর এখানে ক্লাস হবে। আইসিটিও কিন্তু হবে, আইকিউ হবে এখানে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর এখানে ডিটেলস আরো অনেক কিছু দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। আমি একটু আমাদের টেলিগ্রাম নাম্বার নিয়ে একটু কথা বলি। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, আমাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই টেলিগ্রাম নাম্বারে নক দিবা। নক দিয়ে 10টা প্রিমিয়াম ইংরেজির ক্লাস নিবা, তারপরে আমাদের পরীক্ষাগুলো কিরকম করা হয় সেটা জেনে নেবা, তারপরে আমাদের ব্যাচে ভর্তি হলে আরো কি কি পাচ্ছ, এবং আমাদের আগের শিক্ষার্থী যারা চান্স পেয়েছে তাদের সম্পর্কে তোমরা জেনে নেবা, যে তারা আদৌ কি আমাদের কাছে পড়ে চান্স পেয়েছে, আমাদের প্রতি কৃতজ্ঞ কিনা। আমাদের পোস্টের মাধ্যমে অবশ্যই তুমি এগুলো জানতে পারবা। এবং অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক দেবা, আমরা তোমাদেরকে হেল্প করার সর্বোচ্চ ট্রাই করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমি আশা করি তোমরা জনপদ আর রাজ্য ভালোভাবে বুঝতে পেরেছো। আর ব্যাচে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। সো যারা ব্যাচে ভর্তি আছে এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।